দেখো এটা হচ্ছে তোমার চতুর্থ অধ্যায়, তাই তো? এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার, ঠিক আছে? ক্লাসও ফার্স্ট, ক্লাসও ফার্স্ট, হ্যাঁ। ওকে, দেখো 1 নম্বর আছে জড়তার ভ্রামক। একে আমরা প্রকাশ করি কি দিয়ে? কথা বলো, সমস্যা নেই। এটা তো আমরা আই দিয়ে প্রকাশ করি, তাই তো? যদি বিচ্ছিন্ন বস্তু হয়, কি আছে 1 নম্বর, যদি বিচ্ছিন্ন বস্তু হয়, মানে বিচ্ছিন্ন বলতে বোঝাচ্ছে কি আছে, এইখানে একটা বস্তু আছে আর ব্যাসার্ধ ঘুরতেছে, এইখানে একটা বস্তু আছে কি আছে R2 ব্যাসার্ধ ঘুরতেছে, এটা R1 ব্যাসার্ধ ঘুরতেছে। ধরলাম এই বস্তুটার নাম আছে M1, এই বস্তুটার নাম আছে M2, এরকম এখানে একটা বস্তু আছে, সে আছে কি আছে M3। তাহলে এই যে প্রথমটার জড়তার ভ্রামক, ফার্স্ট ওয়ানের জড়তার ভ্রামক কি আছে I1, সেটাই করলে কি আছে M1 R1 স্কোয়ার। দ্বিতীয়টা জড়তার ভ্রামক কি আছে I2, সেটা হচ্ছে কি আছে M2 R2 স্কোয়ার। তৃতীয়টা জড়তার ভ্রামক কি আছে I3, সেটা হচ্ছে কি আছে M3 R3, তারপরটা কি আছে স্কোয়ার। মূলত জড়তার ভ্রামকের সূত্র কি? I ইকুয়াল টু কি আছে MR স্কোয়ার। এটা কোন ক্ষেত্রে? তোমার শুধুমাত্র এই বিচ্ছিন্নতার ক্ষেত্রে, মানে এক একজনের ক্ষেত্রে একরকম, আমরা এটা দেখাবো। তাহলে M মানে কি আছে ভর, আর R মানে কি আছে এই ঘূর্ণন অক্ষ, মানে এই যে যেখান থেকে কেন্দ্র করে, যে এটারে কেন্দ্র করে ঘুরতেছে, তাই না? এই যে এই অক্ষরে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এই ঘূর্ণন অক্ষ থেকেও দূরত্ব, তাই তো? দূরত্ব। তাহলে একবারে আমি লিখতে পারতাম যে জড়তার ভ্রামক I, সেটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারতাম, যে কি আছে M R1 স্কোয়ার প্লাস কি আছে M R2 স্কোয়ার প্লাস কি আছে মানে M বলতে M1 R1 স্কোয়ার, M2 R2 স্কোয়ার, M3 R3 স্কোয়ার। যদি আরও থাকতো তাহলে আরও। যদি আমরা একটা ম্যাথ দিতে চাইতাম এরকম, তাহলে কাহিনী হচ্ছে এরকম, আমরা বললাম যে এই যে আমাদের গুণন অক্ষ, এইখান থেকে যেটা বস্তু, ঠিক আছে, এই বস্তুটার ভর আছে M ইকুয়াল টু মনে করলাম যে 2 কেজি, আর এই দূরত্বটা সেটা বললাম যে কি 2 মিটার অথবা 4 মিটার। বললাম যে এটা জড়তার ভ্রামক কত, জড়তার ভ্রামক কত কত তাহলে তুমি জড়তার ভ্রামক I ইকুয়াল টু বলতে কি আছে MR স্কোয়ার। M হচ্ছে 2, আর মানে 4-এর উপর স্কোয়ার, মানে 2 গুণ কি আছে 16, তাহলে কত হবে 32। এককটা কী হবে ভাই? দেখো একটু খেয়াল করে, M এর একক কী বলো তো? কেজি। আর একক কী আছে মিটার, তারপরে স্কোয়ার, তার মানে কি আছে কেজি মিটার স্কোয়ার। বুঝতে পারছি আমরা? এবার আমরা বলে থাকি যে এক এক বস্তুর জড়তার ভ্রামক কী আছে এক এক রকম। তাহলে আমরা সেই বস্তুগুলো বুঝি। প্রথমে হচ্ছে আমাদের এই যে চুড়ি, মানে মাঝখানে ফাঁকা, এখানে ফাঁকা ফাঁকা, মানে আমাদের একটা চুড়ি অথবা আমাদের হাতে পড়া ব্যান্ড। তাহলে ওই ব্যান্ডের আমরা বলতে পারি যে এই যে এইখান দিয়ে সে ঘুরতেছে, এই হচ্ছে গুণনক্ষ, মানে ঠিক মাঝখান দিয়ে সে ঘুরতেছে, ঠিক আছে? এই সেই গুণনক্ষ, সে এইখান থেকে ঘুরতেছে, তাহলে এইখান থেকে এর ব্যাসার্ধ কত আছে আর আর এই বস্তুটার ভর কী আছে M। যদি এটা রিং হয়, রিং অথবা আমাদের যেটা বলে চুড়ি, এটা যদি হয় তাহলে এর জড়তার ভ্রামক I ইকুয়াল টু সূত্র আছে কী আছে MR স্কোয়ার। না আমি যদি বলতাম যে এই চুড়িটার ভর M ইকুয়াল টু বলতাম যে 2 কেজি, আর এর কী আছে ব্যাসার্ধ R ইকুয়াল টু বললাম যে কী আছে 1 মিটার, তাহলে তুমি বলতো জড়তার ভ্রামক আছে কী আছে 2 গুণ 1 এর স্কোয়ার, তার মানে 2 কেজি মিটার স্কোয়ার। এখন এটা না যদি চাকতি হইতো, চাকতিটা ওই রিংয়ের মতোই, বাট এই মাঝখানে তো রিংয়ে ফাঁকা ছিল, ঠিক আছে, এই যে ফাঁকা নেই, যা কী আছে কাঠ দিয়ে পূর্ণ অথবা অন্য যে কোনো কিছুতে পূর্ণ, তাহলে এটা চাকতি বলি আমরা, চাকতি বলি অথবা ডিস্ক বলি, ঠিক আছে, মানে ওই যে সিরির ডিস্ক। তাহলে এই ডিস্কের জড়তার ভ্রামক সেটা I ইকুয়াল টু সূত্র হচ্ছে কী আছে হাফ MR স্কোয়ার। আমার মনে রাখতে হবে ছোটোগুলো। আমি যদি বললাম যে এই রিংয়ের ভর M ইকুয়াল টু বলতাম যে 2 কেজি, মানে চাকতির ভর বললাম যে 2 কেজি, আর এই চাকতির ব্যাসার্ধ ধরলাম এই অক্ষের সাপেক্ষে সে ঘুরতেছে, তাহলে চাকতির ব্যাসার্ধ এই যে এইটুকু হচ্ছে তার ব্যাসার্ধ, বললাম যে তার ব্যাসার্ধ এই যে এইটুকু হচ্ছে তার ব্যাসার্ধ R ইকুয়াল টু বললাম যে কয় কেজি, বললাম যে এটা কেজি না, মানে কয় মিটার, বললাম যে 4 মিটার। তখন তুমি বললা যে জড়তা আমার কাছে হাফ গুণ হচ্ছে আপনার 2 গুণ হচ্ছে 4, তারপরটা স্কোয়ার, তার মানে কত আছে 16, এটা কাটা 16 কেজি মিটার স্কোয়ার। এখন এটা না হয় যদি কি আছে আমার সিলিন্ডার হইতো, তাহলে এই যে আমার সিলিন্ডার, তাই তো? তাহলে এই সিলিন্ডার কি আছে, এই যে ব্যাসার্ধ কি আছে আর আছে। দেখো এই সিলিন্ডারটা, মানে একটা সিলিন্ডার, এই যেটা সিলিন্ডার হয়, তাহলে এই সিলিন্ডারটা আবার কতগুলো চাকতির সমন্বয়ে গঠিত। এই সিলিন্ডারটা দেখো যে কতগুলো যে ফাঁপা রিং, যদি ফাঁপা যদি সিলিন্ডার বলে তাহলে কতগুলো কী আছে ফাঁপা রিংয়ের সমন্বয়ে গঠিত না? তাহলে এটা যদি ফাঁপা সিলিন্ডার হয়, এটা যদি কী আছে
ফাঁপা সিলিন্ডার হয় তাহলে সেই ক্ষেত্রে জড়তা ভ্রামক আই ইকুয়াল টু আমরা বলতে পারি কি আছে রিং, অনেকগুলো রিং, তাই তো, রিংয়েরও যা ফাঁপা সিলিন্ডারও তাই, এই যে এম আর স্কোয়ার। তাহলে আমি এর ভর আছে কত, এম ইকুয়াল টু মনে করো যে 3 কেজি, আর এর ব্যাসার্ধ আর ইকুয়াল টু বললাম যে 2 মিটার, মানে এই যে এখান থেকে এটুকু ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, ঠিক আছে, অথবা এই যে এখান থেকে এটুকু ব্যাসার্ধ হচ্ছে কয় মিটার, 2 মিটার। তাহলে আমি বললাম যে অর্থাৎ আমাকে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, তার মানে কি আছে 3 গুণ কত, 2 এর স্কোয়ার, তার মানে কি হচ্ছে 4 3 যেটা কত আছে 12 কেজি মিটার স্কোয়ার। এখন যদি ফাঁপা না হয়ে যায় কী আছে এই সিলিন্ডারটা, এই সিলিন্ডার যখন ফাঁপা না হয়, ঠিক আছে, এখন যদি নিরেট হয়, এই সিলিন্ডার যদি ফাঁপা না হয়, এখন যদি কী হয় নিরেট হয়, নিরেট মানে কি আছে পরিপূর্ণ, এই ভর দিয়ে পরিপূর্ণ, ঠিক আছে, তার মানে যদি নিরেট সিলিন্ডার হয়, যদি নিরেট হয় তো সেই ক্ষেত্রে যত ভ্রামক নিরেটটা কার মতো, অনেকগুলো চাকতির একসাথে পরপর বসাইছি, তাহলে চাকতির মতো, তাহলে নিরেট সিলিন্ডার, তখন তার জড়তা ভ্রামক আই ইকুয়াল টু, তাহলে চাকতি জড়তা ভ্রামক হাফ এম আর স্কোয়ার। আমি যদি বলতাম যে ব্যাসার্ধ হচ্ছে 2 কেজি, সরি 2 মিটার, আর এর ভর হচ্ছে কয় কেজি, 2 কেজি, যদি বলতাম এর ভর যদি বলতাম যে কতটুকু, কোথায় গেল সেটা, ওটে 1 মিনিট, এটা নাকি, হ্যাঁ এটা, তো ধরলাম কী আছে তার ভর আছে কতটুকু, তার ভর আছে 2 কেজি, তাহলে তুমি বলতে যে হাফ গুণ আছে 2 গুণ আছে 2 এর স্কোয়ার, মানে 2 2 কাটা, তার মানে 4 কেজি মিটার স্কোয়ার। এখন এটা যদি না হয় কী আছে, একটা গোলক হইতো, মানে এটা গোলক মানে একটা ফুটবল হইতো, অথবা যদি কী আছে এই ফুটবল না হয়, যদি কী আছে এটা ফুটবলের ভিতরে যদি পরিপূর্ণ থাকতো, তাহলে এটা আমরা বলতেছি কী আছে ফাঁপা গোলক, ফাঁপা গোলক ফাঁপা গোলক যদি হইতো, ঠিক আছে, গোলক যদি হতো, অথবা যদি কী আছে নিরেট গোলক হইতো, নিরেট যদি গোলক হইতো, তাহলে আমি যে এইখান থেকে সে ঘুরতেছে, এটা হচ্ছে ভরকেন্দ্র, মানে ভরকেন্দ্রকে আমি অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, মাঝখান থেকে ঘুরতেছে, তাহলে এইখানটা ব্যাসার্ধ কী আছে ভাই আর, এখানে এটা ব্যাসার্ধ কত আছে আর, তাহলে ফাঁপা হলে এর সূত্র হচ্ছে 3/2/5, তাই না, হ্যাঁ এটা ছিল হচ্ছে 2/5 এম আর স্কোয়ার, আর যদি নিরেট হয়, সেটা ফাঁপা হলে 3/5 এম আর স্কোয়ার, আর যদি নিরেট হয় তাহলে সেটা আই ইকুয়াল টু কত বলতে পারি আমরা, আই ইকুয়াল টু 2/5 এম আর স্কোয়ার। একটু এলোমেলো হতে পারে, বইটা একটু দেখে নিলে হচ্ছে, ঠিক আছে, একটু চেঞ্জ হতে পারে, মানে এই সংখ্যা দুটো একটু চেঞ্জ হতে পারে, বইটা একটু দেখে নিলে হচ্ছে, আমার মনে হয় ঠিক আছে। ওকে, তাহলে ভাই একদম কথা, যদি এটা ভর দেওয়া হতো, ব্যাহাদু দেওয়া থাকলো আমি বলতে পারতাম যে যত কত, যদি ভর দিতাম যদি 2 কেজি, আর ব্যাহাদু দিতাম যদি কত আছে 1 মিটার, তাহলে তুমি বলতে একটার ক্ষেত্রে, আর এটার যদি ভর দিতাম যদি 2 কেজি, আর ব্যাহাদু দিতাম যদি মনে করো কি 3 মিটার, ঠিক আছে, তুমি বলতে পারতো কি আছে এটা হচ্ছে 3/5 এম হচ্ছে কত আছে 2, আর হচ্ছে 1, তারপরটা স্কোয়ার, আর এর ক্ষেত্রে বলতে পারতো কি আছে 2/5 এম হচ্ছে কত আছে 2, আর হচ্ছে 3, তারপরটা স্কোয়ার, করলে যাবে তত, আমরা মনে হয় জড়তা ভ্রামকের এই পাঠ মনে পারবো। এখন একটু খেয়াল করো, এখন মনে করো আমরা তো প্রতিবার মনে করে দেখাচ্ছি যে এই যে মনে করো একটা চাকতি আছে, এখন এই চাকরির দ্বারা আমরা বললাম যে কাহিনী কি আছে, যে ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে, তাই না, ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে, মানে মাঝখান দিয়ে ঘুরতেছে, মানে এটা এই যে ঘুরন খাচ্ছে, যে এদিক দিয়ে ঘুরতেছে, এই দিক দিয়ে ঘুরে সে এই যে এদিক দিয়ে ঘুরে সে ঘুরতেছে, তাহলে এই যে সে ঘুরলেটা খাচ্ছে, এটা কি আছে এই মাঝখান দিয়ে, মানে ওয়াক্ষ দিয়ে, তো তখন আমরা জড়তা ভ্রামক কি আছে এটা ব্যাহাত হচ্ছে আর, তখন আমরা জড়তা ভ্রামক আই বের করতে পারি, আই করে যেহেতু চাকতি হাফ এম আর স্কোয়ার। এখন ওইখান দিয়ে না ঘুরে মনে করো এইখান দিয়ে ঘোরা শুরু করছে, মানে এইখান দিয়ে না ঘুরে এইখান দিয়ে ঘোরা শুরু করছে, তার মানে যেখান থেকে ঘুরতো তার থেকে এইচ পরিমাণ দূর দিয়ে ঘুরতেছে, এই ক্ষেত্রে জড়তা ভ্রামক, আর এটা যে মাঝখানে যে ঘোরে এটাকে আমরা আই জি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, তাহলে এই যে এইখান থেকে ঘুরতেছে এটার নাম দিলাম আছে আই, তাহলে ওই আই হবে, তাহলে আমাদের কি আছে এই আই হবে, সেই আইটা কি হবে আই ইকুয়াল টু, মানে এইখান থেকে ঘুরলে জড়তা ভ্রামক মানে বাধাটা হবে, সেটা হচ্ছে ওই আই জিটারে লিখে দেবো প্লাস এম এইচ স্কোয়ার দেবো, এম মানে কি আছে এই চাকতির ভর, আর এইচ মানে যে এখান থেকে এটুকু দূরত্ব, মানে যেখান থেকে ঘুরতেছে মাঝখান থেকে ওর দূরত্ব, তাহলে এখানে আমরা বলতাম চাকতি যত ভ্রামক কি আছে হাফ এম আর স্কোয়ার প্লাস কি আছে এম এইচ স্কোয়ার। এখন আমরা ম্যাথ দিতাম, যে বললাম যে আচ্ছা ঠিক আছে এই আছে আমার একটা চাকতি, এই আছে চাকতি, তার এই যে তার ব্যাসার্ধ দিলাম কি আছে আর, তার ব্যাসার্ধ আর ইকুয়াল দিলাম কি আছে 2 মিটার, আর এই যে সে আছে এইখান থেকে এখন ঘুরতেছে,
এখান থেকে এইটুকু দিলাম আমরা, এই যে এখান থেকে এইটুকু দিলাম আমরা হচ্ছে কতটুকু দিলাম, যে এখান থেকে এইটুকু হচ্ছে আমরা দিলাম যে 1.5 মিটার। আর বললাম এর ভর এম ইকুয়াল টু কয় কেজি, 3 কেজি বলে দিলাম। আর যদি বললাম যে কী আছে, যদি বলতাম যে এই যে এইখানে জড়তা ভ্রামক কত, যে এইখানে জড়তা ভ্রামক কত মানে আইজি কত, তুমি তখন বলতে কি আছে হাফ এম আর স্কোয়ার। আর যদি বলতাম এইখানে জড়তা ভ্রামক কত মানে এইখানটার, তখন তুমি বললে কী আছে শুধুমাত্র আই, এটা ইকুয়াল টু আইজি প্লাস কী আছে এম এইচের উপর একটা স্কোয়ার। তাহলে আসো, যদি এম এইচের উপরটা স্কোয়ার, এম এইচের উপর স্কোয়ার তাহলে করো, তাহলে হাফ এম আর স্কোয়ার প্লাস কী আছে এম এইচের উপরটা স্কোয়ার, তাহলে হাফ থাকলো, এম এর মান কত কেজি দিয়েছিলাম 3 কেজি দিয়েছিলাম 3, আর এর মান 2 তারপরটা স্কোয়ার প্লাস এম এর মান আছে আবার কত 3 গুণ এইচের মান এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের 1.5, তার মানে কি আছে 1. ওটা আরেকবার লিখি, হাফ গুণ হচ্ছে 2, এটা ছিল 3, হাফ গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 2 এর স্কোয়ার প্লাস 3 গুণ কি আছে 1.5 তারপরটা স্কোয়ার, তাহলে দেখো করলে কত আসে 12.75 টোটালটা এত। তাহলে কি আছে কেজি মিটার স্কোয়ার। এখন আমাকে যেখানটা যা কিছু বলতো আমি পারবো, তাই তো। এখন আমরা একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে দণ্ডের জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। দণ্ড হচ্ছে এরকম একটা জিনিস, তাহলে এই দৈর্ঘ্যটা যদি এল হয়, এই যদি ঠিক মাঝখান দিয়ে ঘোরে, তাহলে এটা আমরা আইজি বলি, সেই আইজি ইকুয়াল টু কী আছে 1/12 ml স্কোয়ার। আমরা একটা মুখস্থ কিছু মনে রাখবো, যদি এইখান দিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আছে কী আছে, যদি এইখান দিয়ে ঘোরে মানে এইখান দিয়ে না ঘোরে তো এইখান দিয়ে ঘোরে, তাহলে সেই ক্ষেত্রে আই ইকুয়াল টু কী আছে 1/3 ml স্কোয়ার। এটা এইভাবে করলে করতে পারতাম যে এইখান থেকে এটুকু তো বাই এইচ পরিমাণ দূরত্ব, টোটালটা যদি এল হয় তাহলে এটুকু আছে বাই L/2, মানে এইচটা আছে আমার কী আছে এখন L/2। তাহলে আমরা ছোটো জানি কী আছে আই ইকুয়াল টু কী জানি আইজি প্লাস কী আছে এম এইচের উপরটা স্কোয়ার। আইজি মানে কী আছে 1/12 ml স্কোয়ার প্লাস এম এইচ মানে কত L/2 তারপরটা স্কোয়ার। করতে থাও, করলে কি কাহিনি ঘটে 1/12 ml স্কোয়ার প্লাস এম এল স্কোয়ার বাই 4, তাহলে লসাগু তোমার কত যাচ্ছে দেখো তো 12 লসাগু আছে, 12 কাটা ml স্কোয়ার থাকলো 4, এটা 3 বার যায়, তাহলে 3 কি আছে ml স্কোয়ার, তার মানে কি আছে 4 ml স্কোয়ার বাই কত আছে 12, 3 4 12, তার মানে যে একবার 1/3 ml স্কোয়ার। অন্য যে কোনো জায়গাতে যদি হইতো ভাই, এটা তো আমি জানি আইজি সেটা হচ্ছে কি আছে 1/12 ml স্কোয়ার, বাট যদি এইখান দিয়ে যাইতো তাহলে ধরলাম এটাকে নাম হচ্ছে এইচ, তাহলে কাহিনী আছে কিন্তু এটা লিখতাম, এটা যদি লিখতাম তোমরা বাঘা করে লিখি, তাহলে কী আছে আই ইকুয়াল টু কী আছে আইজি প্লাস কী আছে এম এইচের উপরটা স্কোয়ার, তার মানে কী আছে 1/12 ml স্কোয়ার প্লাস কী আছে এম এইচের উপরটা স্কোয়ার। এইচের মান যা দেবো তাই দিলে হয়ে যাচ্ছে, তাই তো। এবার একটু খেয়াল করি চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ, এই চক্রগতির ব্যাসার্ধকে আমরা কি আছে কে দিয়ে প্রকাশ করি, চক্রগতি নামে একজন লোক এটা দিছিল, তাই এটার নাম আছে কি আছে চক্রগতি কে। ক্লিয়ার কনসেপ্ট? ওকে, যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে দেখো একটা জিনিস, যে ভাই মনে করো এটা চাকতি, এখন এই চাকতির জড়তার ভ্রামক তুমি জানো, যদি এইখান দিয়ে করে যেখান দিয়ে করুক তুমি পারবা, এইখান থেকে করলে কি আছে আইজি সেটা আছে কি আছে হাফ এম আর স্কোয়ার। এখন এই চাকতিরে আমি দলামুস করলাম, মানে এটা দলামুস করে মনে করো আমি যদি দলামুস করলাম, মানে এই যে দলামুস করলাম ওরে দলামুস করে একটা বিন্দুতে বানিয়ে নিলাম, যে এই সেই চাকতি ও হয়ে গেছে এখন বিন্দু, ঠিক আছে। তাহলে চাকতি যদি এখন বিন্দুর ন্যায় হয়ে যায়, তো ধরলাম যে এই যেটা ঘূর্ণন নিলাম, মানে এর সাপেক্ষে এই বিন্দুটা ঘুরতেছে, তাহলে এই যে চারপাশ দিয়ে ঘুরতেছে, তার মানে আগের সেই বিন্দুর মতো না। এই যে তখন যত আমাকে আই কটা আমরা কী শিখছিলাম এম আর স্কোয়ার, এখন আর না লিখে এই যে এম আর স্কোয়ার আর না লিখে কে স্কোয়ার, মানে এই দুটোটার নাম দিলাম হচ্ছে কে। এখন তার মানে ওই যে যে চাকতিটা ছিল, এই চাকতিটা ছিল পরেই তো বানাইছি, এইটা বিন্দু ভরে বানাইছি। এখন ঘূর্ণনক্ষ থেকে যতটুকু দূরত্ব নিয়ে ঘোরালে এই জড়তার ভ্রামকটুকু আর এই চাকতি জড়তার ভ্রামক যদি একই হয়, তাহলে এই দূরত্বটা নাম আছে কী দূরত্ব চক্রগতি ব্যাসার্ধ, মানে এই ব্যাসার্ধ নাম আছে চক্রগতি ব্যাসার্ধ। আবার বলি এটা জড়তার ভ্রামক তো কী আছে আইজি ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। এর যখন আমি বিন্দু বানাইছি, বিন্দুরে এমন একটা দূরত্ব নিছি যার ফলে ওই বিন্দুর জড়তার ভ্রামক আর এই জড়তার ভ্রামক সমান হয়েছে। যত ব্যাসার্ধ নিয়ে ঘোরাচ্ছি ওই ব্যাসার্ধর নাম আছে কি
চক্রবর্তী ব্যাসার্ধ। তাহলে এইখান থেকে আমরা এই কথাটা বলতে পারি, কি কথাটা বলতে পারি দেখো একটু খেয়াল করো, যে এম কে স্কোয়ার এটা মানে হচ্ছে কি আছে ওই সেই আইজি, তার মানে শুধুমাত্র কে এটা ইকুয়াল টু এই যে আইজি বাই এম তারপরটা রুট, এই আছে চক্রবর্তী ব্যাসার্ধের সূত্র। কারণ আমার যদি বলতো যে না ঠিক আছে এই যে তোমার একটা চাকতি, সে এখন এই হেন্দে করা শুরু করছে, মানে এই যে তার গুণনক, মানে আগে তো এই হেন্দে করতো, এখন এই হেন্দে না করে এখন হচ্ছে এই হেন্দে করা শুরু করছে, মানে এই যে এইচ দিয়ে করা শুরু করছে, এই জায়গার চক্রবর্তী ব্যাসার্ধ কত হবে? তাহলে এই জায়গাতে জড়তা ভ্রামক বাই আই, সেটা হচ্ছে কি আছে ওই আইজি প্লাস কি আছে এম এইচ এস স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমি এখানে কে ইকুয়াল টু আমরা রুট ওভার কি জানি ওই আই বা কি জানি এম জানি, এই আইটা কোনটা হবে এই যে এইটা মানে কি আছে আইজি প্লাস এম এইচ স্কোয়ার বাই এম দিলে যা আসবে তত, আর ব্যাসার্ধ একক কি আছে মিটার, তার মানে এইটার একক হবে কি আছে মিটার। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমাদের চক্র জড়তার ভ্রামক, ঠিক আছে। এখন যদি বলে কোনটাকে ঘোরানো সহজ হবে কোনটাকে ঘোরানো কঠিন হবে, তাহলে যার জড়তার ভ্রামক বেশি, যদি বলে যে কোনটাকে ঘোরানো কঠিন হবে, ঘোরানো কঠিন হবে কোনটাকে, কঠিন বা ঘোরানো সহজ, তাই তো? তাহলে আমরা বলবো আই বেশি কঠিন, তাই তো? আই বেশি হলে কঠিন, আর আই যদি কি হয় কম হয় তাহলে কি আছে সহজ। ক্লিয়ার কনসেপ্ট? তা আই বের করে আমি দেখবো। এবার দেখো একটু খেয়াল করি, আমরা আমরা একটু খেয়াল করি, আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এরকম, যে আমাদের একটা ম্যাথ দেখি। মনে করো এই যে এটাই দিছে, এটা কত বোর্ড? রাজশাহী বোর্ড, আরবি বোর্ড 2023। উদ্দীপক তোমার দিছে যে এই যে একটা কি আছে এটা চাকতি আছে নাকি, এই একটা চাকতি, সে ঠিক মাঝখান দিয়ে করতেছে, সেই জন্য এর নাম দিচ্ছি আমরা আইজি। আর এই যে ওই একটা চাকতি, ওই চাকতিটাই ঠিক আছে এখন মাঝখান দিয়ে না ঘুরে সে এই চতুর্থ দিয়ে ঘুরতেছে, তাই তো? এখন আমরা সব মান দিয়েছে, এম এর মান দিয়েছে আছে কত কেজি, এম এর মান দিয়েছে আছে 2 কেজি, আর হলো 0.5, আর আছে কি আছে 0.5, আর এইচ আছে কি আছে 0.25। এখন আমরা সবই মিটারে দিয়েছি, ঠিক আছে, এইটা এত মিটার, এইটা এত মিটার। এখন আমারে কি কইছে, আমারে বলছে যে কি আছে চক্রবর্তীর ব্যাসার্ধ। তাহলে এই প্রথম চিত্রে চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয় করতে করো। তাহলে কে ইকুয়াল টু আমরা রুট ওভার কি জানি আই বাই এম জানি, আই জি না মানে আই বাই এম জানি। তো প্রথমটা মাঝখান দিয়ে করতেছে, তাহলে মাঝখান দিয়ে ঘোরে তাহলে চাকতি করতেছে হাফ এম আর স্কোয়ার, এটা রুট নিচেরটা এম, এম কাটা, তার মানে কি আছে রুট ওভার অফ হাফ গুণ আর স্কোয়ার, আর মানে 0.5 তারপরটা স্কোয়ার করলে আমাদের উত্তরে কত আসছে দেখো, করলে আমাদের উত্তর আসছে √2/4, রুট ওভার 2/4, তাই তো? √2/4 এত, অথবা যদি কাটাকাটি করো 2√2, ঠিক আছে। তাহলে কী আছে একটু খেয়াল করি, তুমি বলতে পারো √2/4, অথবা এর ভিতরে দুটো √2 আছে, মানে এর ভিতরে দুটো 2 আছে, 2 গুণ 2, তাই না? আর একটা 2 ভিতরে কটা √2 আছে, এর ভিতরে আছে 2 গুণ 2 আছে, আর এটা আছে √2 গুণ কি আছে √2, এটা কাটা, তাহলে কি থাকে দেখো 1/2√2 এত, যেহেতু চক্রবর্তী ব্যাসার্ধ তার মানে এটা একক আছে মিটার। এবার আমরা কি বলছে বলো, কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে? আমরা বলছিলাম জড়তার ভ্রামক যার কি আছে বেশি হবে তার ঘোরানো কঠিন, আর জড়তার ভ্রামক যার কম হবে তাহলে সহজ। তাহলে প্রথম ক্ষেত্রে জড়তার ভ্রামক কি আছে আইজি, মানে প্রথম চিত্রটার, মানে এই চিত্রটার জড়তার ভ্রামক আইজি হাফ এম আর স্কোয়ার, তাই তো? হাফ এম আর স্কোয়ার, তাহলে হাফ গুণ এম এর মান দেওয়া আছে কত 2 কেজি, আর এর মান দেওয়া আছে কত 0.5 তার স্কোয়ার, পয়েন্ট কি আছে 5 তারপরটা স্কোয়ার, তাই তো 0.25। তাহলে এটা করলে কত আছে 0.25, আর তো কিছু নাই, তাই তো? এত কি আছে কেজি মিটার স্কোয়ার। পরেরটা আছে কি আছে আই, এটা ইকুয়াল টু আমাদের আইজি প্লাস কি আছে এম এইচ উপরে স্কোয়ার। আইজি তো আমরা বের করছি 0.25, তাই তো? এম এটা হচ্ছে 2 কেজি ছিল, এইচ ছিল কতটুকু দূরে 0.25 দূরে, তাহলে 0.25 তারপরটা স্কোয়ার 0.375, তুমি বুঝতে পারছো, এর সাথে এটা যোগ আছে, তাহলে এটাও কেজি মিটার স্কোয়ার, তাই তো? তাহলে একটু খেয়াল করে আমরা বলতে চাচ্ছি আইটা বড় কার থেকে আইজি থেকে, তাহলে এই ক্ষেত্রে কি আছে কঠিন হবে, তাই তো?
আর এই ক্ষেত্রে হচ্ছে কী হবে, সহজ হবে। কোশ্চেন তো সোজা। হ্যাঁ পুরো কোশ্চেন তো সোজা তো। এখন যদি আমাকে বলে যে একটু খেয়াল করো আর কি আছে, ধর তবে আমাকে মনে হয় পারবা, তাই তো। হ্যাঁ আমরা নেক্সট কনসেপ্টে চলে যাচ্ছি। এবার আমরা কৌণিক বেগ টেক নিয়ে কথা বলবো, রৈখিক ও কৌণিক নিয়ে কথা বলবো। রৈখিক ও কৌণিক এই নিয়ে হচ্ছে কথাবার্তা। তা ভাই আমরা রৈখিকে দ্বারা ভি দিয়ে প্রকাশ করি, কৌণিকে দ্বারা ওমেগা দিয়ে প্রকাশ করি, রৈখিকে দ্বারা এ দিয়ে প্রকাশ করি, কৌণিকে দ্বারা আলফা দিয়ে প্রকাশ করি, রৈখিকে দ্বারা এস দিয়ে প্রকাশ করি, কৌণিকে দ্বারা থিটা দিয়ে প্রকাশ করি। টি রে এখানেও টি, এখানেও টি, তার মানে এদেরকে আমরা এই জিনিসগুলোতে প্রকাশ করতেছি, তাই তো। মানে এইটার এটা এক না, আমরা বলছি এইটা যেখানে আমি বেগ বলছি এখানে আমরা ওমেগা বলছি, তার মানে আমরা যেখানে ইউ বলতেছি সেখানে আমরা ওমেগা নট বলতেছি, তার মানে এটা হচ্ছে আদি বেগ। তারপরে যেখানে আমরা এ বলছি মানে ত্বরণ বলতে যাচ্ছি সেখানে আমরা আলফা বলছি, এটা রৈখিক ত্বরণ, এটা হচ্ছে কৌণিক ত্বরণ। যেখানে আমরা এস বলতেছি সেখানে আমরা থিটা বলছি, তার মানে এটা হচ্ছে রৈখিক সরণ, এটা হচ্ছে কী সরণ, কৌণিক সরণ। ঠিক আছে, মানে আমরা এতকালে সরণ এটা, আর নতুন বৃত্তকার পথের সরণ হচ্ছে এটা। তেমন সুসম্পর্ক কি সূত্র, যেগুলো সূত্র আছে একটু খেয়াল করো। যেহেতু ভাই বৃত্তকার পথে ঘুরতেছে তাই একখান আর ফিরি চলে আসতেছে, তাহলে যাহাই বি তাহাই ওমেগা হইতো, যেহেতু বৃত্তকার আর ওমেগা। যাহাই এ তাহাই আলফা হইতো, কারণ এটাও তখন এটা আর। যাহাই এস তাহাই থিটা হইতো, বাট এখন আর। তাহলে এই হচ্ছে এদের সম্পর্ক। সূত্রগুলো আগের মতোই, যে আমরা যখন শিখছিলাম 1 নম্বর সূত্র, যে ছোটোবেলায় ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভিকে আমরা এখন ওমেগা নামে ডাকতেছি, ইউকে আমরা কি আছে ওমেগা নট নামে ডাকতেছি, প্লাস আলফা টি, এর আমরা আলফা নামে ডাকতেছি, আর টি তো টি। যেমন আমরা শিখছিলাম এ ইকুয়াল টু কি শিখছিলাম, ভি মাইনাস, আমরা রঙিন কলম নিচ্ছি চেঞ্জ করে, এ ইকুয়াল টু আমরা এই কথা শিখছিলাম যে কি আছে ভি মাইনাস ইউ ভাগ টি। তখন এর জায়গায় এখন চলে আসছে কিটা আলফা, এটা ইকুয়াল টু ভি মানে ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। যেখানে আমরা শিখছিলাম কি আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস কি আছে হাফ এটি স্কোয়ার। এখন আমরা শিখবো এস মানে থিটা ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। যেখানে আমরা শিখছিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন ভি মানে তো ভাই ওমেগা, তারপরটা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট তারপরটা স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। তো আমাদের ওই সূত্রগুলো যায়, এই সূত্রগুলো তাই, শুধুমাত্র কি আছে এদের জায়গায় এদের চলক বহাই দেবো। এখন যদি তোমাকে বলি যে ভাই এই যে প্রথমে আরেকটা জিনিস বলি, এই ওমেগা এর দুটো সূত্র আছে, এটা হচ্ছে টোয়াইস পাই বাই পর্যায়কাল টি। তার মানে কোনো বস্তু যদি এইখান থেকে ঘুরে 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 আবার এইখানে আসে, তখন আমরা বলছি যে ওমেগা মানে কৌণিক বেগ, সেটা হচ্ছে কী আছে টোয়াইস পাই বাই এই পর্যায়কাল টি। আর যদি একবার না ঘুরে যদি 4, 5, 7 বার ঘোরে, তাহলে ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই, ঘুরছে কয়বার n বার, আর কত সময় ঘুরছে টি সময়। তার মানে ঘূর্ণন সংখ্যা বাই ওই ঘূর্ণনের সময়, এটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা বাই ওই ঘূর্ণনের সময়, ঘূর্ণনের সময়। ভালো কথা, ক্লিয়ার। তা আমি বললাম যে এই একটা ফ্যান, আমি বললাম যে এ একটা ফ্যান, ঠিক আছে। এই ফ্যানটা আদিতে আদিতে মনে করো যে 20.24, যে এখানে যেহেতু বেগের একক যে ভির একক তো মিটার পার সেকেন্ড, তাই না। তাহলে মিটার জায়গা হবে আমরা আজীবন মনে রাখবো এটা রেডিয়ান, আর সেকেন্ড তো সেকেন্ডই, তাহলে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আদিতে এত রেডিয়ানে ঘুরছিল, ঠিক আছে। আমি বললাম যে 10 সেকেন্ড পর থেমে গেল, তাহলে ত্বরণ কত, কৌণিক ত্বরণ কত, ঠিক আছে। কৌণিক ত্বরণ কত, তাহলে ভাই এটা খেয়াল করো, আমি যদি বলতাম যে আদিবেগ ইউ ইকুয়াল টু এত, সময় টি ইকুয়াল টু 2 সেকেন্ড পর 9 দিলাম, 4 সেকেন্ড পর থেমে গেল, ঠিক আছে। সময় টি ইকুয়াল টু 4, তোমার সিম্পল ম্যাথ হতো যে এটা গাড়ি, যেরকম একটা ম্যাথ হলো যে এটা গাড়ি, যার এই ম্যাথটা না মানে অন্য ম্যাথ, এই গাড়ি যার আদিবেগ ইউ ইকুয়াল টু কত আছে 20.4, যার এ ইকুয়াল টু আমি জানি না, ঠিক আছে। আর তার শেষ বেগ ভি ইকুয়াল টু কত, থেমে গেল, তার মানে শেষ বেগ ভি ইকুয়াল টু কত 0, আদিবেগ হচ্ছে এইটা। আর তোর সময় টি ইকুয়াল টু কয় সেকেন্ড, টি ইকুয়াল টু 4 সেকেন্ড। তখন যদি বলতাম এ কত, তুমি বলতে এ ইকুয়াল টু কী আছে ভি মাইনাস ইউ ভাগ টি। সেম ম্যাথ, আমি এর জায়গা কারে জিজ্ঞেস করছি বলো তো,
আলফা রে, তাহলে তুমি বলবো যে ভাই এটা তো এ না, এটা নাম হচ্ছে কি আলফা, তাহলে এর পরিবর্তে তুমি ভয় দিলে আলফা। এই যে ভির পরিবর্তে কী ভয় দিল ওমেগা, ইউর পরিবর্তে কী ভয় দিল ওমেগা নট, আর টি তো টি। তাহলে আসো, শেষ বেগ থামে গেছে, তার মানে 0। আদি বেগ তার মানে কি আছে মাইনাস কত আছে 20.24, আর সময় কতটুকু টাইম নিছে আর দিলাম 20 সেকেন্ডে দিলাম, 20ই দিলাম, এটা 20 দিলাম, মানে কোনো পয়েন্টই আমরা আনতে চাচ্ছি না, 20 দিলাম। তাও তো 20 পয়েন্টে আসে। না, কয় সেকেন্ডে থামছে, 4 সেকেন্ডে না, হুম। 4। তাহলে এটা উত্তরে কত আসে দেখো তো, এখানে থামছে 5 মাইনাস 5 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত ত্বরণ এসে এটা আপনি 20.24 দিয়েছিলেন। ওটা কেটে দিয়েছি, ঠিক আছে, কেটে দিয়ে 20 দিয়ে দিয়েছি। এখন তুমি একদম সিম্পল, আমি যদি বলতাম যে সে কৌণিক সরণ কত, যদি বলতাম কৌণিক সরণ কত, সরণ কত, তুমি জানো কৌণিক সরণকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। আর ভাই তুমি কী জানো এই ফ্যানের আদিবেগ ইউ জানো, ইউ পাওয়া যাও ওমেগা নট তাই, সেটা পাওয়া জানো 20। থামি গেছে, তাহলে শেষ বেগ ভি বা ওমেগা এটা ইকুয়াল টু কত জানো, 0 জানো। এটা একটু ওকে বের করছে, মাইনাস কি আছে 5 মিটার পার সেকেন্ড হবে না, এটা কি আছে রেডিয়ান পার সেকেন্ড হবে, তাই তো। মিটারটা এখন হয়েছে রেডিয়ান, এমটা রেডিয়ান, আর সেকেন্ড তারপরটা স্কোয়ার। তাহলে এটা কি আছে 20 মিটার পার সেকেন্ড ছিল আদি বেগ, শেষ বেগ থামে গেছে, আর ত্বরণ এটা এত রেডিয়ান পার কি আছে সেকেন্ড স্কোয়ার। সময়ও তুমি জানো, সময় টি ইকুয়াল টু 5 সেকেন্ড, 4 সেকেন্ড। না, তুমি যে কোনো সূত্র করতে পারো। কী বের করতে বলছি ভাই, এস ইকুয়াল টু হট, এস মানে আমাদের সূত্রে কী আছে থিটা ইকুয়াল টু হট, মানে আমি এটা চিন্তা করবো, আমি যে কোনোভাবে করতে পারি। দেখো তুমি যদি করতে যে এস ইকুয়াল টু ভাই ইউটি প্লাস কি আছে হাফ এটি স্কোয়ার, তাহলে এস এর পরিবর্তে তুমি এখানে নাম দেবা কি থিটা, ইউ এর পরিবর্তে কী দেবা দেখো তো ওমেগা নট টি, হাফ এর পরিবর্তে তুমি কী দেবা আলফা টি স্কোয়ার। তাহলে আসো আদিতে বেগ ছিল কত 20, কত সময় ধরে ঘুরছে বলো তো 4 সেকেন্ড, প্লাস হাফ আলফার মান কত আছে -5, আর টি মানে 4/4টা স্কোয়ার বললে কত আছে 80, মাইনাস 16, 8, 5 40, তার মানে কত মিটার গেছে 40। যেহেতু এই ক্ষেত্রে থিটা আছে রেডিয়ান দিয়ে মান মাপি, মিটার না হয়ে রেডিয়ান। ইংলিশে 40 হয়, আপনি বাংলায় 40 লিখছেন। ও আচ্ছা ঠিক আছে, এই যে 40, আমরা কি বুঝতে পারছি। আমি তো বলতাম যে আচ্ছা ঠিক আছে, ও রৈখিক সরণ কত, যদি বলতাম কি আছে রৈখিক সরণ কত, তাই না, রৈখিক সরণ কত, সরণ কত, তুমি জানো রৈখিক সরণ এস ইকুয়াল টু কি আছে 8 থিটা, 8টা কত, তো আমি বললাম যে এই ফ্যানের পাখাগুলো ব্যাহাদ্য, বললাম যে কী আছে ফ্যানের পাখাগুলো আছে 2 মিটারের পাখা, কয় মিটারের পাখা 2 মিটারের পাখা। ওকে, তাহলে ফ্যানের পাখা আমি বললাম যে পাখা আছে, এই যে পাখাগুলো আছে এই পাখাগুলো আছে কত মিটারের 2 মিটার। তাহলে তুমি বলতো যে ভাই এটা আছে 2 গুণ আছে 40, তার মানে কি আছে 80 মিটার। আর আমি যদি বলতাম যে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কয়বার ওই ফ্যান ঘুরে ওই থামছে, ফ্যান কতবার করে থামছে, ঠিক আছে, কতবার ফ্যানটি কতবার ঘুরে, পাখা কত, ফ্যানের পাখা কতবার ঘুরে থামে, তাহলে পাখা কতবার ঘুরে থামে, কতবার ঘুরে থামে। তাহলে ভাই তুমি খুব সুন্দর করে জানো, যদি একবার পাখা ঘোরে তাহলে কতটুকু পথ যায় 2 পাই পথ যায়। তাহলে আমি জানি না কতবার ঘুরছে, আমি লাগবো যে 2 পাই এতটুকু পথ যায় একবার ঘুরে, ঠিক আছে। তাহলে আমার একক পথ যায় কত আছে 1/, এটা বাংলা যাচ্ছে 1/2 পাই দিয়ে, এটা বাংলা ইংলিশ দিয়ে দিও, ঠিক আছে। আর আমার তো ঘুরছে কতটুকু 40 রেডিয়ান ঘুরছে না, তাহলে 40 ঘুরে কত আছে, এই 40 গুণ আছে কত আছে ওই 1/, আছে 2 গুণ পাই, করলে কত যত আসবে ততবার, ঠিক আছে। পাই মানে আমরা বসাবো কত আছে 3.1416 বসাবো, করলে যত আসবে তত বার, পূর্ণ সংখ্যাটা বলবো এত পূর্ণ সংখ্যক বার, আর দশমিক আসলে কি আছে এত ভগ্নাংশ, ঠিক আছে। মানে এরকম যদি 20.4 আছে তাহলে এত পূর্ণ সংখ্যক বার সে করে, ঠিক আছে। এরকম আমরা বাদ দিতে দেবো যে এত পূর্ণ সংখ্যক বার করে, পারবা এই ম্যাথ। হ্যাঁ, আমার কিন্তু এখন আমরা যদি বলি যে আমরা একটা কনসেপ্ট পড়ছি, সেটা হচ্ছে ত্বরণের একটা কনসেপ্ট পড়বো, ত্বরণ। দেখো একটু খেয়াল করি, আমরা এই ক্ষেত্রে মূলত 3 প্রকার ত্বরণ পাবো। একটা ত্বরণের নাম পাবো হচ্ছে, আমরা একটু খেয়াল করি, একটা ত্বরণের নাম পাবো আমরা রৈখিক ত্বরণ, রৈখিক ত্বরণ, যাকে আমরা আগে থেকে চিনে আইছি, অনেক আগে থেকে চিনে আইছি, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করতাম, তাই না, রৈখিক ত্বরণ, যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করতাম। আরটা হচ্ছে একটু খেয়াল করি কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ যাকে আমরা একটু আগে আলফা দিয়ে প্রকাশ করছি। আর হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী
ত্বরণ, এটাকে আমরা এসি দিয়ে প্রকাশ করব। এইটাকে আমরা মনে করি একটা বস্তু এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে, তার মানে এই যে বৃত্ত বরাবর মানে প্রতি মুহূর্তে সে এই দিক দিয়ে আস্তে আস্তে না সাইড দিলে এই বৃত্ত ঘুরতেছে, তার সাইড দিলে এদিক চলে যাবে, তাই না? সাইড দিলে এদিক চলে যাবে, সাইড দিলে এদিক চলে যাবে, সাইড দিলে এদিক চলে যাবে, সাইড দিলে কি আছে এদিক চলে যাবে না? তাহলে এই বেগের কারণে যে ত্বরণ সেটা হচ্ছে কি ত্বরণ? রৈখিক ত্বরণ। এবার সে বৃত্তকার পথে ঘুরতেছে, তার মানে কি বৃত্তকার একটা বেগ আছে না ওমেগা, তাহলে তার কারণে যে ত্বরণ কৌণিক ত্বরণ। এখন এই বৃত্তের এই কেন্দ্রের দিকে আমি একটা বল দিয়ে টানতে আছে না, এই বলের কারণে যে ত্বরণ আছে সেটা হচ্ছে কি কেন্দ্রমুখী ত্বরণ। এখন দেখো আমাদের কেন্দ্রমুখী ত্বরণের কথাবার্তা আমরা একটু খেয়াল করি। আমরা জানি এ ইকুয়াল টু আমরা জানি আর আলফা, এটা হচ্ছে রৈখিক ত্বরণ, এটা হচ্ছে কৌণিক ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণকে এসি দিয়ে প্রকাশ করা হয়, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই কি আছে আর। আমি মনে রাখবো শুরুটা কোথা থেকে কীভাবে আছে আমার দরকার নেই। তাহলে এটা হচ্ছে তাহলে ভি তো রৈখিক, তাই না? তার মানে কেন্দ্রমুখী ত্বরণের সাথে এটা কার সম্পর্ক? রৈখিক সম্পর্ক। যদি কৌণিক আনতাম তাহলে এসি ইকুয়াল টু এ মানে সিটা নিচে এসি এটা ইকুয়াল টু তাহলে ভি স্কোয়ার বাই আর ছিল কৌণিক আনবো, তাহলে ভি এর কৌণিক কি আর ওমেগা, তারপরটা স্কোয়ার বাই গেছে আর, তার মানে বুঝতে পারছো আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টু আর 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 কাটে এখানে আর থাকে, তার মানে কি আর ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে এসি। তাহলে কৌণিকের সূত্র হচ্ছে এইটা আর রৈখিকের সূত্র হচ্ছে কোনটা? এইটা। তাহলে আমরা এবার এই কেন্দ্রের দিকে যে বল ছিল মানে এই বছর তো ঘুরতেছে, ঘোরার সময় কেন্দ্রের দিকে একটা বল ছিল না, কেন্দ্রমুখী বল এফসি। তাহলে সেই এফসি বল ইকুয়াল টু কি আছে এম এ, তাহলে যেহেতু এফসি তাহলে কি আছে এসি। তাহলে যদি রৈখিকতে প্রকাশ করতাম তাহলে এম ভি স্কোয়ার বাই আর ছিল, আর যদি কৌণিকতে প্রকাশ করতাম এফসি তো এম এসির পরিবর্তে আর ওমেগা স্কোয়ার। তাহলে এইটা দিল আমাদের রাইট, এটা দিল আমাদের রাইট, ঠিক আছে? এফসি এটা হচ্ছে রৈখিক দিয়ে কথাবার্তা, এটা হচ্ছে কৌণিক দিয়ে কথাবার্তা। এখন যদি আমাকে বলে যে কেন্দ্রমুখী বল বের করো বা এই বের করো, ঠিক আছে আমি এটা পারবো। এবার ওমেগার কতগুলো একক আছে? ওমেগা ইকুয়াল টু আমরা বলতে পারি রেডিয়ান পার সেকেন্ড, সরি রেডিয়ান পার সেকেন্ড না, আরপিএম অথবা আরপিএস, রেভলিউশন পার মিনিট। তার মানে আমরা বলতে চাচ্ছি যে বললাম যে 200 আরপিএম, এগুলো মানে হচ্ছে এরকম এন এর মান হচ্ছে 200, মানে সে 200 বার ঘুরছে পার মিনিট, তার মানে কি আছে 60 সেকেন্ডে সেই জিনিসটা ঘুরছে, মানে 1 মিনিটে বা 60 সেকেন্ডে। তখন আমরা ওমেগা বের করবো, ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই আমরা জানি এন ভাগ টি। তাহলে এই যে টোয়াইস পাই থাকলো এন মানে কতবার সে বার করছে, সে ভাই 200 বার ঘুরছে, কিসে ঘুরছে 60 সেকেন্ডে। ক্লিয়ার কনসেপ্ট? এভাবে আমি ওমেগা বের করতে পারি। আর এরা কত ভাই কী আছে রেডিয়ান পার সেকেন্ড। এখন দেখো একটু খেয়াল করি আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে এরকম যে মনে করো আমাদের এটা বস্তু আছে, সে ওয়াই অক্ষ বারবার ঘুরছে, মানে ওয়াই অক্ষ মানে কি আছে এটা এই যে এটা উপরে উঠছে, এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে? দেখো একটু খেয়াল করি এই পয়েন্টে মনে করো সে ঘুরছে, তখন এসে উপরে এই পয়েন্টে যখন সে কী আছে এইখানটায়, এই পয়েন্টে যখন ধরলাম কী আছে সেটা থিটা কোণ করে আছে, ঠিক আছে? এই পয়েন্টে সে একদম নিচে আছে। এখন মনে করো এক পয়েন্টের জন্য এক কালার ব্যবহার করলাম, তো আমরা প্রথমে এই পয়েন্টের জন্য ব্যবহার করি। তো দেখো এই পয়েন্টের জন্য তার কেন্দ্রমুখী বল এফসি তো কোন দিকে? আজীবন কেন্দ্রের দিকে এফসি। তাহলে এই এফসির জন্য কারা কারা আছে? দেখো তার ওজন এমজি কোন দিকে? নিচের দিকে। আর সোজা টানেও দেখছে কোন দিকে? নিচের দিকে। তার মানে এই দিকেও একই দিকে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কি আছে এফসি এই জন্য আছে দুইজন, একটা হচ্ছে টি, তার সাথে যোগ আছে কি আছে এমজি। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি এইখানটার জন্য ওই জিনিসগুলো করি, আজীবন এফসি তো এই যে এফসি, ঠিক আছে? টানটা সোজা টান আজীবন কোন দিকে? কেন্দ্রের দিকে। বাট আমার ওজনটা এবার কোন দিকে বলো তো? তাহলে আমি বলছিলাম আমার এফসিটা টান থেকে এমজিটা বাদ চলে যাচ্ছে। ধরলাম এই যে হচ্ছে থিটা কোণ করে আছে, ধরলাম এটি হচ্ছে কী কোণ করে আছে? থিটা কোণ করে আছে। তাহলে আমার এমজিটা কোন দিকে? নিচের দিকে আমার এমজি। তাহলে এই যে এই দিকের যে অংশটা সেটাকে আমরা বলতে পারি এমজি কস থিটা, কারণ এটা থিটা হলে এটাও কি আছে থিটা। এবার দেখো টানটা কোন দিকে? এইদিকে, আর টানের বিপরীত দিকে কতটুকু আছে? টি কস থিটা। তাহলে এইখানটার জন্য আমরা বলতে পারি, মানে এই কালার জন্য আমরা বলতে পারি যে আমার এফসিটা হবে টি মাইনাস এমজি, বাট ফুল এমজি না, কস থিটা। এখানে যদি আসি তাহলে কি আছে এমজি নিচের দিকে, আমরা অন্য কালার নিই। এখানে আসলে কি আছে আমাদের এমজি কোন দিকে? নিচের দিকে। আর টানটা কোন দিকে? এইদিকে। এমজি 90 ডিগ্রি কোণে টান, তার মানে কোনো অংশই কাজ করবে না। তাহলে এই ক্ষেত্রে কি আছে টানও যা, এই যে এফসিও যা,
টান। এখন যদি আমার এরকম একটা কেস হয় যে ভাই এই যে হচ্ছে আমার পয়েন্ট, আমার বস্তুটা আছে কোথায়, আমার বস্তু মনে করো আছে এখন মনে করো যে এই যে ঠিক মাঝখান, এখন আমার মনে করো এইখান থেকে এইখানটায় আছে। আমি ধরলাম যে তোমাকে বললো যে কি আছে, এই যে এই কোণের সাথে 30 ডিগ্রি কোণে আছে, তখন তুমি বলো ভাই আমার ওজন কত আছে, এদিকে কাজ করতেছে, সেটা কি আছে mg, তাহলে এই কোণটা কত আছে 60 ডিগ্রি, তাহলে এই দিকে ওজনের কতটুকু অংশ mg cos 60 ডিগ্রি, টান তো ভাই এদিকেই কাজ করে টান, তাহলে কি আমি বলতে fc এটা ইকুয়াল টু কি আছে t প্লাস mg cos 60 ডিগ্রি। এবার এদের ম্যাথ দিলে তুমি পারবে। এখন একটু খেয়াল করি, আমার শেষ অংশে কি আছে ভর বেগ, ভর বেগ, তাহলে দুই প্রকার ভরবেগ আছে, একটা ভরবেগ আছে আমরা রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ, আর হচ্ছে কৌণিক ভরবেগ, তাই তো কৌণিক ভর বেগ। রৈখিক ভরবেগকে আমরা পিতে প্রকাশ করি, কৌণিক ভরবেগকে আমরা কিতে প্রকাশ করি এল দিয়ে প্রকাশ করি। ক্লিয়ার? তো তুমি একটু খেয়াল করি, যেহেতু ভরবেগ একটা ভেক্টর আসে, যদি ভেক্টর দিয়ে প্রকাশ করতাম, এই যে এল ভেক্টর, কৌণিকটা কি হতো পি ভেক্টর হইতো, বাট যেহেতু ব্যাসার্ধটা বেশি আর ভেক্টর, আর ভেক্টর পাওয়া যায় কিসে ক্রস গুণ ফলে, এখান থেকে তো শুধুমাত্র এল লিখতে পারতাম চাইতাম, তাহলে আর পি বলতে পারতাম। সাইন থিটা ধরলাম, থিটা আমার 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে এটা বাদ। সাইন এই যে এ ভেক্টর ক্রস যদি আমরা বি ভেক্টর করতাম, তাহলে কি আছে এ বি সাইন থিটা ইন্টু ইটা ভেক্টর ছিল, ঠিক আছে? তাহলে দেখো একটু খেয়াল করি আমরা, তাহলে আমরা সাইন 90 ডিগ্রি ধরছি, আমি ধরলাম যে কি আছে এটা 90 ডিগ্রি কোণে আছে, এই যে দুটো ভেক্টর 90 ডিগ্রি কোণে আছে, তাহলে ওই 90 ডিগ্রি কোণে থাকলে সাইন 90 ডিগ্রি মানে কত 1, তাই ও বাদ। তাহলে আসো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি আছে আর পি, তাহলে আর পি মানে কত বলো তো এম ভি, তাহলে এটা হচ্ছে আমার এল একটা সূত্র, অথবা এটা আমার একটা সূত্র, অথবা এটা আমার একটা সূত্র। এবার এল থাকলো আর এমও থাকলো, ভি ভি মানে কত, এই যে ভি মানে আর ওমেগা, ভির পরিবর্তে আমরা আর ওমেগা বসতে পারি, তার মানে কি আছে এম আর স্কোয়ার ওমেগা, এটাও এল একটা সূত্র। এবার একটা জিনিস খেয়াল করো, এম আর স্কোয়ার এটা তুমি কী পড়ে আছে বলো তো আই আই ওমেগা, তাহলে এইটাও একটা সূত্র, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। এবার দেখো এল ইকুয়াল টু তুমি বলছিলা আর ভেক্টর ক্রস বি ভেক্টর, তার মানে তুমি বলতে চাচ্ছ এখানে হচ্ছে আই, এখানে হচ্ছে জে, এখানে হচ্ছে কি আছে কে, আর এখানে কি আছে আর এক্স আর ওয়াই আর জেড, তারপরে কি আছে পি এক্স পি ওয়াই পি জেড, এখান থেকে একটা মান বেরোবে, ভেক্টরের মান বেরোবে, ঠিক আছে? তার মানটা বের করা যাবে। এবার আমরা কৌণিক বল নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বল, বল মানে ঠেলা, তাহলে বল কয় প্রকার, আমরা দুই প্রকার বল পাবো, একটা হচ্ছে কি আছে রৈখিক বল, রৈখিক বল যেটা আমরা এফ দিয়ে প্রকাশ করি, আরটা পাবো কি আছে কৌণিক বল, তাকে আমরা টাও দিয়ে প্রকাশ করি। হ্যাঁ টাও ভেক্টর এটা ইকুয়াল টু এফ হয়তো, বাট এর সাথে একটা কি ফ্রি পাওয়া যায় আর ফ্রি পাওয়া যায়, তাহলে তুমি জানো এটা জানলে এর মান হবে কি আছে আই জে কে, তারপরে কি আছে আর এক্স আর ওয়াই আর জেড, ঠিক আছে এফ এক্স এফ ওয়াই এফ জেড। এবার দেখো খেয়াল করো, তুমি টাও ইকুয়াল টু শুধুমাত্র বলতে চাচ্ছ মান দেবতে প্রকাশ করে আর এফ সাইন 90 ডিগ্রি ধরছি। এবার দেখো আর থাকলো এফ ইকুয়াল তুমি এম এ বলতে পারো, আর থাকলো এম, এ মানে কি আছে আর আলফা বলতে পারো, তাহলে কি আছে এম আর স্কোয়ার আলফা, আর এর পরিবর্তে তুমি আই আলফা বলতে পারো টাও ইকুয়াল টু, এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, কিন্তু ম্যাথ আসবেই, এগুলোও সূত্র এগুলোও সূত্র, ঠিক আছে? তুমি কি ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করো, টাও দেওয়া মানে বল দেওয়া, তার মানে আগে যেমন কি আছে সূত্র এফ ইকুয়াল টু এম ইকুয়াল টু ব্যবহার করতাম, এখন টাও ইকুয়াল টু কি আছে আই আলফাও সেই একইভাবে ব্যবহার করবো। এবার আমরা জিনিস শিখেছিলাম সেটা হচ্ছে এরকম যে ভাই আমার বৃত্তাকার পথে বাঁক নিচ্ছে, তাহলে বাঁক, এই বাঁক তিনজন নিতে পারে, আমরা একটা বাঁকা করে লিখি, একটা নাম হচ্ছে সাইকেল, আরটা হচ্ছে গাড়ি 4 চাকার গাড়ি, আরটা হচ্ছে কোনো কিছু নাই, কোনো কিছু নাই মানে ব্যাংকিং নাই, ব্যাংকিংহীন, ব্যাংকিংহীন, তাই তো? তখন আমরা বলছিলাম যে ভাই এই যে হচ্ছে একটা সাইকেল চালক, সে এসে দেখছে যে হিন্দে বাঁকা আছে, তাহলে সে একটু বাঁকে গেলো এই যে এখানে, তার ক্রিয়া বল এদিকে কাজ করছে, প্রতিক্রিয়া বল এদিকে কাজ করছে, ধরলাম উলম্ব অক্ষ থেকে মানে যে ওয়াই অক্ষ থেকে সে থিটা পরিমাণ বাঁকছে, আর এস তার কেন্দ্রমুখী বল, আর এর দুটো অংশ, তাই তো? একটা আছে এদিকেরটা আছে কি আছে আর কি আছে সরি সাইন নাকি থিটা আছে এদিকে,
আর কস থিটা, আর এদিকে নাই, তার মানে কি আছে আর সাইন থিটা, কে নাই, কোণ নাই। আর কোন দিকে কে কাজ করতেছে, এই আমাদের এম জি নিচের দিকে কাজ করছে। তাহলে আমরা বলতে পারি যে কী আছে ভাই, আর কস থিটা এটা ইকুয়াল টু এম জি, এটা কেন্দ্রের দিকে, তার মানে কি আছে আর সাইন থিটাটা কেন্দ্রমুখী বল এফসি। তা ধরলাম এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, তাহলে এই যে আমরা 2 ভাগ কী দিলাম একদম, তাহলে আর কাটা সাইন বাই কস, তার পরিবর্তে আমরা ট্যান থিটা লিখলাম। তাহলে এটা আগে, তাহলে এফসি মানে কি আছে এম ভি স্কোয়ার বাই আর কি আছে একটা এম জি আছে, এম কাটা, তার মানে কী লেখা যায় বলো তো, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এটাই হচ্ছে ও উলম্বের সাথে কত কোণে বাঁক নিচ্ছে সেটা, ভি মানে ও কত বেগে বাঁক নিচ্ছে, আর মানে ওই বাঁকের ব্যাসার্ধ। এবার গাড়ির ক্ষেত্রে আমরা সেম একই বলতাম, গাড়ির ক্ষেত্রে আমরা কী করতে, গাড়ি তো আর বডি বাঁকাতে পারে না, ঠিক এটা আমরা রাস্তাটা কী করে দিই, এরকম একটু উঁচু করে দিই, ঠিক আছে। ধরলাম এই সেই রাস্তা, যে রাস্তায় তারা বাঁক নিচ্ছে, ঠিক আছে। তাহলে রাস্তার এক পাশ থেকে আরেক পাশের উচ্চতা এইচ, আর রাস্তার পুরুত্ব কত আছে ডি, তাহলে এই কোণটা থিটা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে কী আছে সাইন থিটা এটা ইকুয়াল টু লম্ব এইচ ভাগ ডি, যাহাই সাইন থিটা তাহাই ওই ট্যান থিটা, আর এই থিটাটাও যায় এই থিটাটাও, তাই এখান বের করে এখানে বসানো হবে, ইকুয়াল টু কী আছে ভি স্কোয়ার বাই আর জি। গাড়ির ক্ষেত্রে এই কোণটার নাম আছে কী কোণ, ব্যাংকিং কোণ। আর যদি ঘর্ষণ না থাকতো, মানে যদি ব্যাংকিং না থাকতো, যদি শুধুমাত্র একটা বাঁক নেবে, কোনো বাঁকে বুকে না, তখন এখানে আমাদের ঘর্ষণ বল কাজ করতো এফকে, আর ওর সাথে সম্পর্ক আছে কার, ঘর্ষণ গুণাঙ্ক মিউকের। তো সেক্ষেত্রে আমরা বলতে পারতাম ভি ইকুয়াল টু রুট ওভার মিউকে আর জি। এইটুক হবে বা এর থেকে কী হবে ছোটো হবে, এইটুক বা এর থেকে ছোটো বেগে যদি বাঁক নেয় তাহলে সে ঠিকঠাক মতো বাঁক নিতে পারবে। এই আসছে আমরা শিখাইছিলাম আমাদের বল, তাই তো। এই